যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে পারে চীন, সিজিটিএনকে ডক্টর ইউনূস। বাংলাদেশে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে বেইজিংয়ের প্রতি আহ্বান। Music, art, drama, these are way to communicate with each other. So Bangladeshi music will be here to see how you enjoy this, and we will be enjoying Chinese music, Chinese culture. So those are the initial building blocks. বিএনপির সাবেক এএসপি তানজিল আহমেদ ও ওসি আবুল হোসেনকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি গণহত্যা মামলায় তারা অভিযুক্ত। কর্মময় দিনেও ঢাকায় ঢুকছে জনস্রোত, বাস, ট্রেন, লঞ্চের যাত্রায় স্বস্তি। আগের থেকে অনেক ডিফারেন্ট ছিল এবং ভালো ছিল। যাওয়ার সময়ও আমরা খুব ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারছি। ট্রেনে খুবই ফ্রি ছিল, পৌঁছে সোজা গেছি। অনেক ভালো লেগেছে। যাত্রা পথে তো অনেক একটু কষ্ট হয়েছে, এটা মেনে নিয়ে আর কি আসছি আর কি। ধীরে ধীরে কর্মমুখর হচ্ছে অফিস আদালত। শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাদী হয়ে মামলা করল পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 7 জন আটক, 1000-এর বেশি অজ্ঞাতনামা আসামি। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল কুলি। শিরোনাম দেখছিলেন শুরুতে। বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কের 50 বছরে অর্জিত সাফল্যের প্রশংসা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে সাক্ষাৎকার দেন তিনি। এ সময় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের উন্নয়নে চীন সহায়তা করতে পারে। বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী 27 বছরের মধ্যে, সুতরাং তারা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে দক্ষ জনশক্তি। আর এজন্য সংস্কৃতি এবং ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনেও চীনের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। 26 থেকে 29 মার্চ পর্যন্ত মোহাম্মদ ইউনূস দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বো আও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি বেইজিং সফরে যান, যা দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় সফর। Most important is exchange, visiting, language, cultural exchange. This will be important, music, art, drama. These are way to communicate with each other. So Bangladeshi music will be here to see how you enjoy this, and we will be enjoying Chinese music, Chinese culture. So those are the initial building blocks where you build up the relationship, because you see the similarity, you see the exciting things that can happen. সরকারি সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফর শেষে সেনাপ্রধান আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এই সফরে তিনি রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি। সফর শেষে আগামী 12 এপ্রিল দেশে ফিরবেন সেনাপ্রধান। বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000-কে নিজ নাগরিক হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত করল মিয়ানমার। সংকট সমাধানে একে বড় এবং দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। ক্ষেত্রবিশেষে এটিকে প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের অংশ হিসেবেও তারা ব্যাখ্যা করছেন। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমার থেকে পালিয়ে আসা 2017 সালের রোহিঙ্গা ঢলের পর 2018 থেকে 2020 সালের মধ্যে 8 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। 6 ধাপে দেওয়া হয়েছিল সেই তালিকা।
আরও 70,000 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে। চূড়ান্ত হলে প্রত্যাবাসনে যুক্ত হবে এই তালিকাও। এটিকে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এটা একটা লং টার্ম প্রসেস। মিয়ানমার হয়তো এগুলোকে কনফার্ম করেছে, তারা বলছে বাংলাদেশ সরকার ডেফিনেটলি আরও এই তালিকা নিয়ে তাদের সঙ্গে এনগেজ করবে। সো এই সরকারের প্রথম কাজটা ছিল যে ইস্যুটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবার আলোচনায় নিয়ে আসা, তারপরে হচ্ছে প্রত্যাবাসন এবং অন্যান্য প্রক্রিয়াগুলো। 8 লক্ষ থেকে তারা বলেছে 1,80,000 এলিজেবল, যোগ্য, তার মানে স্বীকার করে নিয়েছে যে এইখানে মিয়ানমারের ন্যাশনাল বাংলাদেশে এসেছে। সো দিস ইজ এ ভেরি গুড স্টেপ আই উড সে, এবং এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাও কিন্তু একটা বড় অর্জন। সম্প্রতি চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও আশ্বাস দেন বিষয়টি নিয়ে কথা বলবেন মিয়ানমার সরকারের সাথে। ঠিক কয়েকদিন পরেই জান্তা সরকারের এমন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বগুণের কথা জানান বিশ্লেষকরা। চীন যত প্রেশার ক্রিয়েট করবে মিয়ানমারের উপরে, মিয়ানমার জান্তা সরকারের উপরে, আমার ধারণা তারা বিষয়গুলো নিয়ে তত বেশি নমনীয় হবে। এই অন্তর্বর্তী সরকার তারা এই প্রক্রিয়াটাকে যদি রিজিয়নালি ম্যানেজ করে এগিয়ে নিতে পারে, ডেফিনেটলি ভবিষ্যতে যেসব সরকার আসবে বা যারা আসবে তাদেরও একটা বড় দায়িত্ব থাকবে যে এটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন প্রত্যাবাসনের জন্য প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে এই স্বীকৃতি। তবে জান্তা সরকার রাখাইনের নিয়ন্ত্রণ ফিরে না পেলে সেগুলো নিছক দলিল হয়েই থেকে যেতে পারে। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা কি আরাকান আর্মিকে বিরাগ ভাজন করছে? এই প্রশ্নটা কিন্তু রেখে দিচ্ছি আমরা। আরাকান আর্মি তাতমাদাওয়ার সাথে যোগাযোগ এবং তাদের স্বীকৃতিটাকে পজিটিভলি নিল কি নিল না নির্ভর করবে আমাদের ডিপ্লোমেসি উইথ আরাকান আর্মি। সেই সাথে আরও ডিপ্লোমেসি রাখতে হবে, সেটা হলো চায়না এবং ইন্ডিয়া ফ্যাক্টর, যেটা ওই ইন্ডিয়া ফ্যাক্টরটাকেও মাথায় রাখতে হবে। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট, এইটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী এলাকায় গণহত্যা চালানোর আলাদা দুটি মামলায় ডিএমপি সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। সবুজ, একটু জানাবেন তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কি জানতে পারলেন? মূলত গণহত্যার মামলায় এবং সর্বশেষ তাদেরকে জানুয়ারির 30 জানুয়ারি তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল এবং সেই সময় আদালত 2 মাসের মধ্যে এই গণহত্যার মামলায় অর্থাৎ যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুরের এই 2 মামলাতেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী আজকে তাদের এই 2 জনকে হাজির করা হবে এবং এর পাশাপাশি এই 2 মামলার পাশাপাশি আরও বেশ কয়েকটি আবেদন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে রয়েছে। তবে আমরা যতটুকু, যেহেতু আজকে এই মামলায় অর্থাৎ যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুরের যে গণহত্যার মামলা হয়েছিল, এই মামলা দুটিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, সেই হিসাবে তদন্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং প্রসিকিউশনের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত এই 2টি মামলার আসলে 2টি মামলাই খুবই গুরুত্বপূর্ণ। যাত্রাবাড়ি যেহেতু সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনায় বা গণহত্যার ঘটনায় মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে, সেই কারণে এই মামলাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে তারা বলছেন যে এই মামলাটিতে পুঙ্খানুপুঙ্খুর যেন সব কিছুই উঠে আসে, সেই কারণে কিছুটা সময় নিচ্ছে তদন্ত সংস্থা। আজকে আদালতের কাছে আরও কিছুদিন সময় চাওয়া হবে, তবে তারা সব কিছুই গুছিয়ে এনেছেন। খুব অল্প সময়ের মধ্যে এই মামলাটি যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুর 2টি মামলাতেই তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এর বাইরে, এই 2টি মামলার বাইরে আর বাকি যে আবেদনগুলো রয়েছে, একটিতে মূলত রিমান্ড চাওয়া হবে। উত্তরার যে গণহত্যার মামলা, সেই গণহত্যার মামলায় একজনকে রিমান্ড চাওয়া হবে এবং অন্যান্য মামলাগুলোতে যে অন্যান্য যে তাদের আবেদনগুলো, সেই আবেদনগুলো যথাযথভাবে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে সবুজ। কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আজকে আপনারা জানেন, আজকে আমাদের ঈদ ফেরত যাত্রার 4র্থ দিন।
স্পেয়ার যাতে আজকে এখন পর্যন্ত আপনারা ঈদের সময় আপনারা সকলেই জানেন সুন্দরভাবে সকল ট্রেনগুলো যাত্রা আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। সুন্দরভাবে যাত্রী সকল ট্রেনগুলো আসা এবং যাওয়া সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছেন। এখন গতকালকে এবং আজকে এই দুদিন আমরা বুড়িমারি এবং রংপুর এই দুটো ট্রেনে লেট পাচ্ছি। এছাড়া আমাদের আর কোনো শিডিউল বিপর্যয় নাই। এই দুটো ট্রেন লেট চলতেছে এবং লেটে আসতেছে এবং লেটে যাচ্ছে। আর আমি গতকালকেও বলছি, আজকেও বলতেছি, বুড়িমারি ট্রেনটা একই র্যাক আসি কাজ করতেছে, একই ট্রেন আসি কাজ করতেছে এবং একই ইঞ্জিন হয়, তো যার জন্য লেটে যায় এবং সেই লেটটা আসলে লং রুটে কাভার করতে পারে না। ইনশাআল্লাহ অব্রেতে এটা কাভার হয়ে যাবে। আর রংপুরেরটাও একই অবস্থা, দেরিতে আসতেছে এবং দেরিতে যাচ্ছে। আর ওয়েস্টের দু একটা ট্রেন আর অন্যান্য ট্রেনগুলো হয়তো পশ্চিমাঞ্চলের অন্যান্য ট্রেনগুলো 30 মিনিট 40 মিনিট লেট আছে, তো এটা কাভার হয়ে যায়, এটা সমস্যা হয় না। বা ব্রডগেজের ট্রেনগুলো যদি কোনো কারণে লেট হয় সেটা আসলে পরবর্তীতে এটা কাভার হয়ে যায়, পরের দিনে কাভার হয়ে যায়, এটা সমস্যা হয় না। ওদের এটার স্পিড ভালো, তো যার জন্য কোনো সমস্যা না। আর এখন এটা আসলে ওরকম কোনো শিডিউল বিপর্যয় না, দুটো ট্রেন লেট আছে, এটা আপনারা জানেন, গতকালকে আমি বলছি, এটাই, আর কিছু না। দীর্ঘ ঈদের ছুটি শেষে, সরকারি ছুটি শেষে এখনও ঢাকা ফিরছেন নগরবাসী। সকাল থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় কয়েকটি ট্রেন। রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়া ভোর থেকেই ট্রেন ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে ছিল যাত্রী বোঝাই। সকাল সকাল অফিসে যোগ দেওয়ার তাড়নায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাতেই রওনা হন অনেকে। অতিরিক্ত যাত্রী চাপে পরিবার আর লাগেজ নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েন যাত্রীরা, তবুও মুখে ছিল প্রশান্তির হাসি। বলছেন অন্যান্য বাড়ির তুলনায় এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির। এদিকে ঢাকা ছাড়তেও দেখা যায় যাত্রী চাপ। মূলত যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি তারাই এখন ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এর আগে এত ভিড়ে যাতায়াত করিনি, আজকে সবচেয়ে ভিড় দেখলাম আর কি। কষ্ট করে বাড়িতে গিয়েছি, অবশ্যই অনেক এনজয় হয়েছে, অনেক ভালো লেগেছে। যাত্রা পথে তো অনেক একটু কষ্ট হয়েছে, এটা মেনে নিয়ে আর কি আসছি আর কি। আগের থেকে অনেক ভালো ছিল এবং সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো ছিল আর কি। শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সকালে পুলিশ বাদী হয়ে 88 জনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করে। এতে আসামি করা হয় অজ্ঞাত 500 জন থেকে 1000 জনকে। এর আগে শনিবার আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকরা প্রথমে আসানুল্লাহ মুন্সিকান্দি এলাকা এবং পরে বিলাসপুর এলাকায় সংঘর্ষে জড়ায়। অনেকে বালতিতে হাতবোমা নিয়ে জড়ায় সংঘর্ষে। পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ ছিল। আর শুক্রবার পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের ঘটনায় শনিবার সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। হামলা ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতে আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর মধ্যে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন 93 জন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আত্মসমর্পণ এবং জামিন আবেদনে তারা কি কি উল্লেখ করেছে এবং আবেদনের শুনানি কখন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। জান্নাতুল কলি, আসলে এই ঘটনাটি অনেক পুরনো ঘটনা। 4 আগস্ট আইনজীবী সমিতিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে সেই ঘটনায় আসামি হয়েছেন শতাধিক যারা আইনজীবী, যারা আওয়ামীপন্থী আইনজীবী হিসাবেই সাধারণত সবাই চেনেন। এবং সেই ঘটনায় যে মামলা, সেই মামলায় আজকে এই আইনজীবী আসামিরা তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। আমার সাথে আছেন 2 জন আইনজীবী যারা আসামি, এবং তারাই বলবেন আসলে শুনানি কখন হবে। যেখানে আজকের যে মামলাটি হয়েছে, ঢাকা আইনজীবী সমিতি থেকে যে মামলাটা করা হয়েছে, সেটা 144 জন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে গত 4 আগস্ট 2024 তারিখে বিভিন্ন চেম্বারে হামলা এবং বিস্ফোরক এবং চুরি। আপনি কি হামলায় অংশ নিয়েছিলেন? জি না, যে আমি ঘটনাস্থলে ছিলেন? ঘটনাস্থলে ছিলাম না, ঘটনা সম্পর্কে জানতাম না। মানে এটা কি হয়রানি করা? এটি আমি যতটুকু যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। আপনারা জানেন যে একজন আসামি আছেন মিজানুর রহমান সবুজ, আপনি তো 112 নম্বর আসামি, আপনাকে কেন আসামি?
জি, শুরুতেই যে বিষয়টা বলতে হয়, আসলে আইন আমরা শুনেছি কাকের মাংস কাকে খায় না। আজকে দেখলাম আইনজীবীদের মাংস আইনজীবীরা খায়। এটি বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা যে 144 জন আইনজীবীকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায় ইনক্লুড করা হয়েছে। আসলে ঘটনা যদি আপনি দেখেন সেটা সত্য মিথ্যা আদালতের ব্যাপার, আদালতে দেখা যাবে। আপনারা আজকে কি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন? আমরা ইতিপূর্বে উচ্চ আদালত থেকে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে মহামান্য উচ্চ আদালত 8 সপ্তাহে জামিন দিয়েছে। সেই 8 সপ্তাহের জামিন শেষে আজকে আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করব। বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে উচ্চ আদালতের আদেশ মেনে আমরা আত্মসমর্পণ করছি। আমরা বিশ্বাস করি যেহেতু আমরা এই আইন অঙ্গনেরই সদস্য, আমরা কোর্ট অফিসার, ন্যায় বিচারের প্রত্যাশা আমরা যদি না করি। ছিলেন জান্নাতুল কলি। ধন্যবাদ মিজানুর রহমান সবুজ, আইনজীবী, আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেই তারা পরিচিত। এই আসামিরা আজকে দুপুর নাগাদ কোর্টে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন এবং সেই শুনানিটি দুপুর 2টার পরে হবে। জান্নাতুল কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি। দক্ষিণ সুদানের পাসপোর্টধারী সব নাগরিকের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি দেশটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হচ্ছে। ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের গ্রহণ না করায় আফ্রিকার দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ সুদানের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনকে সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে, যা মার্কিনীদের জন্য নিরাপত্তা ঝুঁকি। দক্ষিণ সুদান সহযোগিতামূলক আচরণ করলে ভবিষ্যতে এই সিদ্ধান্ত বিবেচনা করা হবে, এমনটাও জানিয়েছে ওয়াশিংটন। গাজায় রেড ক্রিসেন্টের 15 স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দাবি ভুলবশত হামলা চালানো হয়েছিল। নিহত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজন হামাসের সদস্য ছিল। সাফাই নেতানিয়াহু প্রশাসনের 23 মার্চ রাতে রাফায় একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং একটি ফায়ার ট্রাক লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, আর সেখানেই প্রাণ হারান স্বেচ্ছাসেবীরা। নেতানিয়াহু প্রশাসনের দাবি অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশলাইট ছাড়াই চালানো হয়েছিল হামলা। আর সেদিনে হামলায় নিহত এক স্বাস্থ্যকর্মীর মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, যাতে দেখা যায় স্পষ্ট ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চলছিল গাড়িগুলো, যাতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল রেড ক্রিসেন্টের লোগো।